নমস্কার। সিনেমার গান আমি সেরকমভাবে শুনি না, অখাদ্য লাগে বলে শুনি না, কিন্তু ছোট থেকেই নানাভাবে এগুলো শুনতে বাধ্য হয়েছি। সকলকেই হয়, যেমন রাস্তায় বেরোলে, পাড়ায় বেরোলে চারদিকে মাইকে নতুন হিন্দি গান না শুনে উপায় ছিল না, শুনে শুনেই একরকমভাবে সেটা মুখস্থ হয়ে গিয়েছিল। তো এখন তো এর ব্যাপ্তি আরও বেড়েছে, নানা রকম জায়গায় ঘোরাফেরা, নানা রকম ভারতীয় দোকানে বা রেস্তোরাঁয় যদি যাওয়া হয় তখন যে গানগুলো কানে আসে তখন সেগুলোকে মন দিয়ে শুনি, ধরনগুলো বোঝার চেষ্টা করি, বোঝার জন্যই, ভালো লাগে বলে নয়। তো উত্তর ভারতীয় যে কোনো জায়গায় দোকানে রেস্তোরাঁয় জমায়েতে যদি যান তো সেখানে বাধ্যতামূলকভাবেই চলে বলিউড। তো ওটাকে আপনারা সবাই জানেন, দেশে বিদেশে ভারতীয় সংস্কৃতির এক ও একমাত্র পরাকাষ্ঠা বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা আছে। সরকারের পক্ষ থেকে আছে, নানা মহলের পক্ষ থেকে আছে, এমনকি বাঙালিদের পক্ষ থেকেও আছে। কিন্তু সেটা যে আদৌ তা নয় সেটা বুঝতে পারা যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলে। ধরুন পাঞ্জাবি ধাবায় যদি চান, সেখানে বাধ্যতামূলকভাবে পাঞ্জাবি গান, তার একটা নির্দিষ্ট ধরন ঝোঁক আছে যেগুলো আমরা সবাই জানি। একটা ধরন হচ্ছে তা। তো এই রকম ধরন আছে, এইটা শুনলে আপনি ভাষাটা বুঝুন বা না বুঝুন পরিষ্কার বুঝতে পারবেন ওটা পাঞ্জাবি গান। তো দক্ষিণ ভারতীয় জমায়েতে বা এলাকায় যদি যান বা দোকান টোকানে রেস্তোরাঁয় যদি যান, সেখানে আবার দেখবেন কখনো একদম বাধ্যতামূলকভাবে হিন্দি গান চলে না, বলিউড চলে না। কোন ভাষায় চলে সেটা তামিল হতে পারে, তেলেগু হতে পারে, সেই ভাষাগুলো আমি বুঝি না। যদিও সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন তামিল ভাষায় প্রচুর পরিমাণে তৎসম শব্দ আছে, তবুও বুঝি না। একটা শব্দ খালি জানি, ওরা রাগকে বলে রাগম, কিন্তু সেই বিদ্যে দিয়ে গান বোঝা যায় না। কিন্তু ভাষা না বুঝলেও একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারা যায় যে ওটা দক্ষিণী গানের চলন, বলিউডের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তার একটা শ্রুতির ব্যাপার আছে, দুটো স্বরের মাঝখানে নানা জিনিস লাগানো হয়, সেটা না বোঝার কিচ্ছু নেই। ফলে ভারতীয় সংস্কৃতি হিসেবে বলিউডকে যতই চালিয়ে দেওয়া হোক, ভারতীয় বিভিন্ন জায়গায় কিন্তু সম্পূর্ণ বিভিন্ন ঘরানার গান বাজনা চলে। তাদের মধ্যে কিছু সংযোগ আছে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ, আজকের বিষয় নয়। কেবলমাত্র আজকের বিষয় যেটা, কেবলমাত্র আমি যখন পশ্চিমবঙ্গের বাঙালি জমায়েতে যাই, বাংলাদেশি নয় কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি জমায়েতে যাই বা দোকান রেস্তোরাঁয় যাই, তখন বাংলা গান বিশেষ কিছু শুনি না। যা শুনি সবই হচ্ছে বলিউড। মনে হয় তারাই হচ্ছেন, বাঙালিরাই হচ্ছেন বলিউডের সেলার এবং ডিস্ট্রিবিউটার, সোল ডিস্ট্রিবিউটার। তো সিরিজ সিনেমায় এছাড়াও বাংলা গান মাঝে মাঝে শুনি, অন্য সিরিজ তেমন দেখি না, কিন্তু বাংলা সিরিজ তো অতি অবশ্যই দেখি। সেখানে বাংলা গান মাঝে মাঝে শুনি, কিন্তু তার মধ্যে দূরবীন কিংবা মাইক্রোস্কোপ যা দিয়েই খুঁজুন তার মধ্যে বাঙালিত্ব কিচ্ছু নেই। শুনলে মনে হয় যে পুরোটাই এআই দিয়ে লেখানো, সুর করা এবং গাওয়া। তো কেউ যদি আমার মুখের কথায় বিশ্বাস না করেন, তাহলে আপনাদের প্রথমেই এআই দিয়ে বানানো একটা গান শোনাই। এটা বানাতে, ঠিক ভিডিওটার আগে এটা আমি বানালাম, শোনাবো বলেই বানাতে সময় লেগেছে 5 মিনিট। এআইকে বলা হয়েছিল বাংলা প্রেমের এবং দুঃখের গান, একজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরনো প্রেমের কথা মনে করছে, সেই নিয়ে গান। শুনেই এআই মোটামুটি 1 মিনিটের মধ্যে 3.5 মিনিটের একটা গান তৈরি করে দিল। 3.5 মিনিট শুনিয়ে আপনাদের বোর করব না, কিন্তু 1 মিনিট শুনুন। চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দুপুর, তোমার হাসি ছিল রোদ ঝলমলে, আজ শুধু বৃষ্টি আর স্মৃতির সুর। তুমি কি জানো কেমন লাগে বৃষ্টির মাঝে একা হেঁটে গেলে? বৃষ্টি ভেজা পথ আমার সাথে আজ, তোমার ছোঁয়া নেই, শুধু শূন্য সাজ। স্মৃতির গানে হাসি, হারানো সেই প্রেম, বৃষ্টির ফোঁটা গায়ে তুমি নেই, থেমে থেমে। তো এ একেবারে বাংলা সিনেমা, নতুন কোনো বাংলা সিনেমার গান না। সেই একই রকম আদো আদো উচ্চারণ, সেই একই রকম অ্যারেঞ্জমেন্ট যেটা আপনারা 333টা সিনেমায় চালালেই যে কোনো জায়গায় শুনতে পাবেন। একই রকম গিটার, একই রকম পিয়ানো, একই রকম বেস, তার সঙ্গে আছে উচ্চারণ যেটার কথা বললাম। এই যে আমি বললাম তার সঙ্গে,
এই রটা বাংলায় একরকম করে উচ্চারণ হয়, যেটাকে আমরা বলি ট্রিল করা, ট্র। কিন্তু ইংরেজিতে, ইংরেজি ভাষী যারা, তারা ওভাবে বলেন না। তারা যদি তাদেরকে যদি তারা শব্দটা বলতে বলা হয়, তারা বলবেন তারা। বা যদি কার কার বলতে বলা হয়, আমরা বলি কার, গাড়িকে ওরা বলবেন কার। রটা এরকম বলা হয়। তো আমাদের যে বাঙালি গায়করা আছেন, তারা ইংরেজি বলতে বলতে, ইংরেজি গান শুনতে শুনতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে রগুলো ওইভাবেই বলেন। আমার বলতে পারেন না, বলেন আমার। তো বৃষ্টি বলতে পারেন না, বলেন বৃষ্টি। তো এইভাবে উচ্চারণ হয়। তো এই এআই এর গানের উচ্চারণ যদি শোনেন, তাহলে অবিকল একরকম। ফলে দু তিনটে জিনিস আমরা পেলাম। মনে হচ্ছে একজন ট্যাঁস লোক গান করছে, এক। দুই হচ্ছে মনে হচ্ছে ইংরেজি গান শুনছি, এবং তিন হচ্ছে সেই 333 বার শুনে ফেলা সেই একই অ্যারেঞ্জমেন্ট। তা সব মিলিয়ে শুনতে কি খারাপ লাগলো? না, তা কেন লাগবে? এআই একটা খুব আধুনিকতম টেকনোলজি, তাদের গান শুনতে তো খারাপ লাগার কথা নয়। তারপর অ্যারেঞ্জমেন্টগুলো তো দুর্ধর্ষ, এআই তো নানা জিনিস শুনে টুনে শিখেছে। কিন্তু কথা হলো যে এর মধ্যে বাঙালিত্ব বলে আদৌ কিছু আছে? ওই যে একটু আগে আমি বলছিলাম, পাঞ্জাবি গান শুনলে পাঞ্জাবি বোঝা যায়, নাচানাচি হয়, তাতে দক্ষিণী গানেও নাচানাচি হয়, শুনলে বোঝা যায় দক্ষিণী গান। এমনকি বলিউডি গান শুনলেও বোঝা যায় বলিউডি গান। কিন্তু এর মধ্যে আদৌ বাঙালিত্ব কিছু আছে? বাঙালির টপ্পার যে বিখ্যাত দানা, তার কি বিন্দু বিসর্গ এখানে আছে? নেই। কীর্তনের মিড় আছে? নেই। তো এইগুলো না হয় খুব উচ্চ মার্গের ব্যাপার। বা প্রশ্ন হচ্ছে, নিধুবাবুর ছ্যাবলামির কিয়দাংশ এখানে আছে কি? নেই। রামপ্রসাদের ভাব আছে কি? তাহলে তাও নেই। কবিগান তার খেউড়ের জন্য বিখ্যাত, গানের একটা অংশের নামই খেউড়। সেই খেউড় কি এখানে আছে? টিভি চ্যানেলে খেউড় টেউড় হয় আমরা জানি। তো সেই খেউড়ের সঙ্গে কবিগানের খেউড় কিঞ্চিত আলাদা, কারণ তাতে সেখানে সুর তাল ছন্দ থাকতো, এবং সেখানে তাল এবং ছন্দের যে রিদম, সেটা বাঙালির একেবারে নিজস্ব ছিল। তার বিন্দু বিসর্গ এখানে আছে? কিছু নেই। এটা বস্তুত যেটা হয়েছে, একটু ইংরেজিতে ডাব করে দিলে দিব্যি ইংরেজি একটা গান হিসেবে চালিয়ে দেওয়া যেত। ইংরেজি গান হলে অবশ্য নিশ্চিন্ত থাকুন যে কেউ এটা দেখতো না, ছ্যাঁচা করতো, কারণ এটা একদম তৃতীয় শ্রেণীর ইংরেজি গান হয়েছে সৃজনশীলতার হিসেবে। কিন্তু বাংলা গানে এসবেরই বাজার। ইংরেজিতে একটা কথা আছে, কাটিং এজ, অর্থাৎ কিন্তু সবার আগে চলেছে, সব থেকে উন্নত মানের এখন যেটা চলছে, এখন যেটা চলতি হাওয়া। তো এটা একেবারে তাই। ইংরেজি গানের যেগুলো তৃতীয় শ্রেণীর বস্তু, সেগুলোই বাংলা গানে হচ্ছে চলতি হাওয়া, এগুলোই হচ্ছে বাংলা গানের বাজার। প্রথম বিশ্বের ছাঁটা মাল দিয়ে তৈরি হচ্ছে আমাদের আত্মপরিচয়। তা আমাদের যে বাবু ও বিবিরা কায়দা করে ইংরেজি বলেন, ইংরেজি তো সবাইকেই বলতে হয়, প্রয়োজনে আমাকেও বলতে হয়। তো কায়দা করে যে ইংরেজিটা আমাদের বাবু ও বিবিরা বলার চেষ্টা করেন, সেটা না হয় ব্রিটিশ, না হয় আমেরিকান, না ভালো সাহিত্যের ইংরেজি, কারোরই হয় না। মাতৃভাষা না হলে হওয়া সম্ভব নয়, খুব একাত্রা ব্যতিক্রম সত্ত্বে, ব্যতিক্রম ছাড়া। কিন্তু ওই দাসবৃত্তি দিয়ে চলছে পুরো ব্যাপারটা, আমাদের গান বাজনা, আমাদের আত্মপরিচয়। তা এটা তো গেল গানের ব্যাপার। তা আত্মপরিচয় বলতে যা মনে পড়ে যায় তা হলো ভাষা। কলেজে থাকতে, এটা আমার ব্যক্তিগত স্মৃতি, একটা সময় সম্পূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলতাম, চেষ্টা করেই বলতাম। আমার একটা মজার খেলা ছিল। তো কনফিডেন্স বলতাম না, বলতাম আত্মবিশ্বাস, লোককে গুলিয়ে দেওয়ার জন্য। ইচ্ছে করেও কখনো কখনো আরো কঠিন করে বলতাম আত্মপ্রত্যয়। তো যে ছেলে মেয়েরা, যে বেটা বেটিটা বুঝতো না, তাদেরকে খিল্লি করা হতো, পুরোটাই মজা। মানে এতে কাউকে খাটো করার কিছু নেই, সবটাই সুস্থ ঠাট্টাই আর কি। কিন্তু এই ব্যাপারটা সবাই কিন্তু উৎসাহ দিত। মফস্বলের বাংলা মিডিয়ামের ছেলে, আমি আমার কথা বলছি, আমি মফস্বলের বাংলা মিডিয়াম ছেলে, তার আত্মপ্রত্যয়ের কোনো অভাব এই সমস্ত ব্যাপারে হয়নি। কিন্তু যেটা হলো, কালে কালে যেটা দাঁড়ালো, কুসঙ্গে হয় নরকবাস আর সৎসঙ্গে স্বর্গবাস। তো কুসঙ্গের ফলে যেটা দাঁড়ালো, আমার ব্যক্তিগতভাবে আমার বাক্যেও ইংরেজির অনুপ্রবেশ ঘটলো। ইংরেজি ভাষাটা আমাদের নানা কারণে শিখতে হয়েছে। আমরা সবাই মোটামুটি শিক্ষিত লোক, যারা পড়তে লিখতে বলতে পারি। কিন্তু ভাষায় যে আলাদা করে ইংরেজির অনুপ্রবেশ বাংলা বলতে বলতে, সেটা খুব বেশি ছিল না আমার ছোটবেলায়। পরবর্তীকালে কিন্তু এটা বেশি বেশি করে শুরু হলো। বন্ধু বান্ধবরাও একই সঙ্গে অনুযোগ করে বলতে শুরু করলো, ইংরেজিতে কত কিছু কত সহজে বলে দেওয়া যায়, বাংলায় যায় না। যেমন লেট দেয়ার বি। তো বাংলা মিডিয়ামে আমরা জানতাম এটাকে আমরা আরো ছোট করে বলি ধরি। কিন্তু যাই হোক, ওনারা বললেন যে অনেক কিছু বাংলায় করা যায় না, সেটা ঠিক কথা নয়, কিন্তু তাও না হয় একরকম করে মেনে নিলাম।
কিন্তু তারপর আমার চারদিকে ব্যক্তিগতভাবে দেখলাম সেটাই লব্জ হয়ে গেল, সেটাই ফ্যাশন হয়ে গেল, সেটাই কায়দা হয়ে গেল। তো ব্যক্তিগতভাবে আমি এখনো মোটামুটি ইংরেজি বর্জিত শুদ্ধ বাংলা বলতে পারি, এই যে বলছি দেখছেন। আর আমি মফস্বলের সেই কোচি স্কুল বালকটিও নেই, সেই আত্মবিশ্বাস বা আত্মপ্রত্যয় যাই বলুন সেটা এতদিনে বাড়ার কথা। কিন্তু তারপরেও এখন কথা বলতে গেলে দেখি যে ইংরেজির অনুপ্রবেশ আটকানোর বিশেষ জায়গা খুঁজে পাচ্ছি না। কনফিডেন্সকে, আত্মপ্রত্যয়, ব্যাকগ্রাউন্ডকে, প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিত, এগুলো কোনো একটা বাঙালি জমায়েতে বলতে এখন বাদো বাদো লাগে। একটাই কারণ, যে যাদেরকে বলছি সেই বেটাবেটিরা বুঝবে তো, নইলে তো পুরো প্রচেষ্টাটাই সম্পূর্ণ গোল্লায়। না, প্রচেষ্টা বলা যাবে না, লক্ষ্য করলে দেখবেন ওটা এখন হয়ে গেছে সম্পূর্ণভাবে এফর্ট। আর ভাষায় অন্যান্য উপদ্রব তো আছেই, যেগুলো কানে খটখট করে লাগে। কেন না বলাটা মোটামুটিভাবে যে আলোকিত প্রজন্ম তাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে। সবাই বলে কেন কি, কিন্তু বলে না, কথা বলে বাট। তো বাটের একটা ইংরেজি মানে আছে, কথার মধ্যে 50 বার বাট, আমি ওখানে যাব না, বাট এটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগলো, আমারটা আবার রটা আমার ঠিক হচ্ছে না। কথাটা এরকম হবে যে আমি কিন্তু আলু পোস্ত খেতে খুব ভালোবাসি রে, বাট আজকে আলু পোস্ত খাওয়ার মতো অবস্থা নেই, কারণ আজকে আমার তো একটু নীল ষষ্ঠী আছে। তো এই ধরনের উচ্চারণ আমি ঠিক নকল করতেও পারলাম না। তো এইগুলো শুনলে বাটের যেহেতু একটা ইংরেজি মানে আছে, হচ্ছে তার মানে হচ্ছে পশ্চাৎ দেশ, তো শুনলে মনে হয় পশ্চাৎ দেশে গদাম গদাম করে মারি। তো টিভিতে একবার শুনেছিলাম একজনকে বলতে বাটিয়া, আমি তো খুব ভালো খেলতাম বাটিয়া, আমার স্ট্রোকগুলো খুব ভালো ছিল না বাটিয়া। তো এইভাবে বাটিয়া চললো। অনেকক্ষণ শোনার পর আমি বুঝলাম যদিও উনি বাংলা বলছেন এবং তার মধ্যে ঘটিয়া বাটিয়া ইত্যাদি কিছু নেই, কথাটা উনি বলার চেষ্টা করছেন বাট ইয়া। তো তিনি একজন গণ্যমান্য লোক, আলাদা করে নাম করতে চাইছি না। এবং বাংলা অভিনেতা অভিনেত্রীদের কথা যদি বলেন তারাও বেশ গণ্যমান্য, কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যে বাংলা ভাষাটা জানেনই না। বাংলা সিনেমায় অভিনয় করে খাচ্ছেন, পেট চালাচ্ছেন, কিন্তু বাংলা ভাষাটা জানেনই না। তো এই তারা যে দৌড়ে, এবং অন্যান্য জিনিসও মানে শিক্ষা দীক্ষা আছে বলেও অনেক ক্ষেত্রে মনে হয় না, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। তো এরা যে দুমদাম করে বলিউডে দৌড়ানোর জন্য লাইন দেন, সেটা কিন্তু শুধু রুটি রুজির জন্য না। ভাষা যেটা করে খাচ্ছেন সেটার সম্পর্কে ন্যূনতম জ্ঞানগম্যি না থাকলে তো অন্য জায়গায় করে খেতে যদি সুযোগ পান অসুবিধা হওয়ার কথা না। তো বাংলা সিনেমায় এখন যেটা চলে, একটা সুসজ্জিত ড্রয়িং রুম করতে গেছে, সেটা আসে জানি না, কোনো বাঙালির বাড়িতে আমি ওরকম সুসজ্জিত ড্রয়িং রুম দেখিনি। সেখানে অদ্ভুত আধা ইংরেজি, অর্ধেক হিন্দি এবং খিস্তি সমৃদ্ধ একটা বাংলা শোনা যায়। সেটাই বস্তুত আমি আমার চারদিকে এখন শুনতে পাই। তো এর উল্টো দিকে যাবার উদ্যম পাই না। সবসময় শুদ্ধ বাংলা এখনো বলতে পারি, কিন্তু এই ঘটিয়া বাটিয়ার মাঝখানে সবসময় যে স্রোতের বিরুদ্ধে যুদ্ধ করে চলতে হবে সে জিনিস আর পেরে উঠি না। এটাই তো চারদিকে। তো এই যে খিচুড়িটা, এটা সর্বত্র। হ্যাঁ, আমি কিন্তু রক্ষণশীল নই, ফলে ভাষার যে পরিবর্তন হবে, সংস্কৃতির যে পরিবর্তন হবে, সে নিয়ে একেবারেই কোনো সমস্যা নেই, ওটা হওয়া উচিতই। কারণ নতুন নতুন টেকনোলজি আসছে, বিজ্ঞান নতুন জিনিসপত্র আবিষ্কার করছে। আগে আমরা এই যে আমাদের তবলা বাজতো, আমাদের তবলায় বাঁয়া যেটা আছে সেটা হচ্ছে বেস, নিচের স্বরকে তৈরি করার জন্য ব্যবহার করা হতো। কিন্তু সেটা বুঝতেই পাচ্ছেন যে তখন তো ইলেকট্রনিক ব্যাপার স্যাপার ছিল না, বেসটা খুব একটা জোরে হতো না। তো বেস এখন ইলেকট্রনিক হয়েছে। আর রহমান যেটাকে দক্ষিণে এবং পরে বলিউডেও চালু করে দিয়েছেন, সেই বেস, ইলেকট্রনিক বেস ব্যবহার না করার কোনো কারণ নেই, এটা ব্যবহার করতে হবে, কারণ নতুন একটা অস্ত্র আমাদের টুনে এসে হাজির হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে এগুলো তো অস্ত্র, আপনি তো অস্ত্র ব্যবহার করেন, অস্ত্রই তো আপনার পরিচিতি হয়ে যায় না। তামিল গান শুনলে তামিল গান বোঝা যায়, কারণ তামিলরা অস্ত্রটাকে ব্যবহার করতে পারে। পাঞ্জাবি গান শুনলে পাঞ্জাবি গান বোঝা যায়, কারণ অস্ত্রটা তারা ব্যবহার করতে পারে। বাংলা গান শুনলে আপনি আগেই যেটা শোনালাম, বুঝতে পারবেন না আদৌ কোনো বাংলা গান হচ্ছে, কারণ অস্ত্রটা আমরা ব্যবহার করছি না, অস্ত্রটাই আমাদের গিলে খাচ্ছে। আমরা সবুজ চুড়ি যে পড়ছি শ্রাবণ মাসে, আমরা যে করবা চৌথ নামে একটা অদ্ভুত জিনিস করছি, এইগুলো কিন্তু আমরা শখ করে বিশ্বমানব হওয়া বলে করছি না, এইগুলোই আমাদের গিলে খাচ্ছে। এটাই হলো তফাৎ। সংস্কৃতি থাকলে একটা সংস্কৃতির সঙ্গে আর একটা সংস্কৃতির যোগ সাযোগ হয়। একটা সংস্কৃতির একটা ভাষার শব্দ অন্য ভাষা ব্যবহার করে, এতে দোষের কিছু নেই। একটা সুরের
প্যাটার্ন অন্য একটা সংস্কৃতির ন্যায়। আমি কিছুদিন আগে একটা ক্যানাডিয়ান ওয়েব সিরিজ দেখছিলাম, সেখানে দরবারি কানাড়া ব্যবহার করা হয়েছে তার যে মুখ সঙ্গীত, যে প্রথমে যেটা শোনা যায় সেই হিসেবে, এবং সিরিজের মধ্যেও সেটা বারবার ব্যবহার করা হয়েছে। দুর্দর্শ কিছু হয়নি, কারণ এটা আশা করা যায় না পাশ্চাত্য একজন যে সুরকার তিনি ওটা খুব ভালোভাবে ব্যবহার করবেন, তার যে শ্রুতির তফাৎ সেটা ব্যবহার করবেন, এটা হয় না, কিন্তু ব্যবহারটা চমৎকার করেছেন, যেখানে প্রয়োগ করা সেখানে করেছেন। তো আমরাও পাশ্চাত্য হোক, হিন্দি হোক, ভাষা হোক, শব্দ হোক, সঙ্গীত হোক ব্যবহার করব, কিন্তু আমরা যদি ভাবি ওইটা হচ্ছে পরাকাষ্ঠা, তাহলে ওটা আমাদের গিলে ফেলবে, এক, এবং দুই হচ্ছে ওটা আমরা পারবও না, ছোট থেকে ওটা তো আমরা শিখিনি। ওটাকেই যদি অনুসরণ করতে থাকি তাহলে স্রেফ নকল হবে, এবং নকল করে কখনো কোনো শিল্প তৈরি হয়নি। এটা মাইকেল মধুসূদনও বহুদিন আগে থেকে শিখেছিলেন, আমাদের জানার কথা, কিন্তু আমরা কিচ্ছু জানি না। এটা যে কি দুর্ভাগ্যজনক ভাবা যায় না, এখনো পর্যন্ত আমরা বলে যাচ্ছি আমরা কিচ্ছু এগুলো শিখিনি, বলে যাচ্ছি আকারে ইঙ্গিতে সজোরে এরকম। মানে আমরা যে জানি না, নিজের সংস্কৃতিটা যে শিখিনি, অন্যের যে অনুকরণ করছি, সংস্কৃতির কিচ্ছু জানি না, এটা বুক চাপড়ে এইটার উদযাপন বাঙালি ছাড়া ভারতবর্ষের মধ্যে অন্তত আমি কাউকে করতে দেখিনি। তামিলদের যদি দেখেন, তারা কিন্তু ওই ঘটম টটম এখনো শিখে চলেছে ছোট থেকে, তারপর তারা বাস ড্রাম ইত্যাদি ব্যবহার করবে। পাঞ্জাবিদের কথা তো আপনারা জানেনই। কেবলমাত্র বাঙালি সে বুক বাজিয়ে বলতে পারে আমি টপ্পা জানি না, আমি ঠুংরি জানি না, এগুলো কি আমার কোনো ধারণা নেই, জানার কোনো ইচ্ছেও নেই, কিন্তু আমি বাবা গান গাইছি। এরপর যে কোনো দিন তারা বলবে আমরা সারেগামা জানি না কিন্তু গান করছি, কারণ ওটাই হলো গান। তারা বুক বাজিয়ে বলবে বাংলা ভাষা জানি না, জানার কোনো ইচ্ছেও নেই, কিন্তু বাংলা ভাষায় লিখছি এবং বাংলায় অভিনয় করছি। তো এইটার উদযাপন বাঙালির হচ্ছে একদম নিজস্ব ব্যাপার, এবং আলোকিত সম্প্রদায়ের মধ্যে এগুলো আছে, যেন বাংলা ভাষাটাই ফালতু। তো এইটা হচ্ছে বাঙালির নিজস্ব আত্মসংকট। তো এখন আবার চারদিকে শুনছি, হই হই করে শুনছি পশ্চিমবঙ্গের জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে। তো কথাটা কিন্তু একদম ঠিক, কিন্তু বাইরে থেকে রোহিঙ্গারা এসে বদলাচ্ছে না। চারিদিকে তাকালেই যারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গে বা অন্তত শহরাঞ্চলে জনবিন্যাস যেভাবে বদলাচ্ছে, তারা কিন্তু মূলত হিন্দি ভাষী, এবং হিন্দি ভাষীরা তো আসবেই। ভারতবর্ষ বলে একটা দেশ আছে, তারা এ রাজ্য থেকে ও রাজ্যে যাতায়াত হবে। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে বাঙালি হিন্দি ভাষীদের যে সংস্কৃতি, সেটা সংস্কৃতি না সংস্কৃতির অভাব, যে নিয়ে তর্ক থাকতে পারে, সেটা গ্রহণ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং গ্রহণেও ততটা সমস্যা নেই। যে চেষ্টাটা করছেন নিজেরটা ভুলে গিয়ে অন্যের অনুকরণ করার চেষ্টা করে চলেছে, এবং তার সঙ্গে একইভাবে জনবিন্যাস অতি অবশ্যই বদলাচ্ছে। সেটা একটা প্রভাব ফেলছে, কিন্তু প্রভাব ফেলতো না যদি বাঙালি আত্মসচেতন হতো। তা জনবিন্যাসের কথাটা যদি বলেন, তো আপনারা খুব পরিষ্কারভাবেই দেখতে পাবেন যে চারদিকে একটু চোখ খুলে তাকালেই দেখতে পাবেন যে চারদিকে ব্যাংক হোক, রেল হোক, যেখানে খুশি হোক, চারদিকে হচ্ছে হিন্দি ভাষীদের এখন একটা বড় আধিপত্য দেখা যাচ্ছে। অন্য কিছু না, পশ্চিমবঙ্গের শীর্ষ প্রশাসনের দিকে তাকান, যে নানা রকম লোকজন আছেন, কিন্তু তাদের মধ্যে যাদের আধিক্য, কয়েকজন, দুজন আছেন আবার একই নামের মনোজ, শুনলে বলতে ইচ্ছা হয় মনোজদের অদ্ভুত বাড়ি, কিন্তু কথা সেটা নয়, কিন্তু একটা আধিক্য আছে। তো শিয়ালদার ঘটনায় দুজন প্রভাবশালী নেতার নাম উঠে আসছে, তাদের একজন হচ্ছেন গুপ্তা এবং সিং। তার মধ্যে কতটা সত্যি মিথ্যে আছে আমি জানি না, কিন্তু এরা প্রভাবশালী। তো কথাটা হচ্ছে যে একটা জনবিন্যাস বদল হচ্ছে, হিন্দিভাষীদের সংখ্যা বাড়ছে, বা হিন্দিভাষী বা অন্য ভাষাভাষীদের, এইটা কিন্তু ঘটছে, এবং বাঙালিরা দুহাতে তাদেরকে গ্রহণ করছে না। অবাঙালিদের ওপর আমার কোনো রাগ নেই, রাগ থাকার কথাও নয়, কারণ সবাই তো বিবেক অগ্নিহোত্রী না, এবং ভারতবর্ষ একটা দেশ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে যাতায়াত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং এও হতে পারে যে দীর্ঘদিন বাংলায় থাকতে থাকতে বাংলার ভাষা এবং সংস্কৃতি অনেকেই অনেকটা রপ্ত করে ফেলেছেন। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই সেদিন বিদেশ বিভুঁয়ে কফির দোকানে আমি বসে ফোনে বাংলায় কথা বলছি, পাশ থেকে এক ভদ্রলোক পরিষ্কার বাংলায় বললেন আপনি কলকাতার? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন যে আমি কেরালার, কিন্তু বাংলায় অনেকদিন ছিলাম। পুরোটাই ঝরঝরে, সম্পূর্ণ ঝরঝরে বাংলায়। এবং আমি বাড়ি টাড়ি ফিরে বন্ধু বান্ধবের কাছে এর খুব প্রশংসা করলাম। তো ইনি যদি আমার প্রতিবেশী হন, খুব আনন্দ করে কথা বলবো, সুসম্পর্কও হবে। ফলে এই যে আমি অবাঙালিদের কথা বললাম, তারা যে বাংলায় আসছেন, কাজকর্ম করছেন, প্রশাসনের শীর্ষস্তরেই হোক, যেখানেই হোক, বা রেল দপ্তরে হোক, তাতে আলাদা করে অসুবিধে কিছু নেই। কিন্তু কথা হচ্ছে, এরা কি বাংলা শিখছেন সবাই?
আমি বাংলার মুখ্য সচিব বা এদেরকে বলতে শুনেছি, ভাঙা ভাঙা নয় কিন্তু একটু টান থাকলেও বাংলা কথা বলেন, কিন্তু রেল দপ্তরে যারা কাজ করেন তারা কি বাংলা শিখছেন? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি বাংলা শেখেনও তো ইনি কি টপ্পার দানা বুঝবেন? ইনি কি কেশব নাগের পাটিগণিত কাকে বলে জানবেন? আনন্দ লোকে মঙ্গলালোকে কি বস্তু সেটা বুঝবেন? তো সমস্যাটা হচ্ছে এরা বুঝবেন না, এদের কাছে প্রত্যাশিত নয়। কিন্তু এইগুলো, এই ঐতিহ্যগুলো, এই ইতিহাসটা বোঝার এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাঙালির। আমরা কি সেটা পালন করছি? চারদিক দেখে শুনে তো সেটা মনে হচ্ছে না। আবারও বলছি যে অবাঙালিদের উপর আমার কোনো বিদ্বেষ নেই, এবং পদবী, বংশ পরিচয়, উৎপত্তি স্থল দিয়ে আলাদা করে কিছু বোঝা যায় না। কারণ আমি বিক্রম সিংকে জানি, আমি মনোজ মুরলীকে জানি, আমি শাহানা বাজপেয়ীকে জানি। আমার ব্যক্তিগতভাবে পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়। নিজের উৎপত্তি খুঁজতে গেলে তো আমাকে কনৌজ যেতে হবে। এবং এও জানি, খুব পরিষ্কারভাবে জানি যে সবাই একরকম হবে না। সবাই যে সংস্কৃতি জেনে উদ্ধার করে দেবে বাঙালিদের মধ্যে, তাও না। সব বাঙালি যে দুর্দর্শক শাহানা বাজপেয়ীর মতো বা বিক্রম সিংয়ের মতো বাংলা জেনে ফেলবেন, তাও হবে না, সেটা হবার কথাও না, তাতে দোষের কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে এই যে পরিস্থিতি, যাতায়াত এবং অন্য ভাষাভাষী মানুষ আসছেন, অন্য সংস্কৃতি আসছে, এ তো পাঞ্জাবেও তাই, তামিলনাড়ুতেও চাই। কিন্তু বাঙালির ক্ষেত্রে যেটা বিশেষ করে দেখা যাচ্ছে, তামিলনাড়ুতে বা পাঞ্জাবে যেটা দেখা যায় না, নিজের সংস্কৃতিকে হতশ্রদ্ধা করা হচ্ছে। শুধু তাই নয়, সম্পূর্ণ বর্জন করে একটা অপার আত্মশ্লাঘা অনুভব করা হচ্ছে। এইটা শুধু বঙ্গ সমাজের মধ্যেই হচ্ছে। আমি অনেকের সমালোচনা করেছি, বলিউডকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার সমালোচনা করেছি। ইতিপূর্বে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার উপরে, তার সমালোচনা করেছি। হিন্দি যে মৈথিলি, ভোজপুরি ভাষাগুলোকে গিলে ফেলছে, আওধিটাকে তো সম্পূর্ণ গিলেই ফেলেছে, তো এর সমালোচনা করেছি। এর প্রত্যেকটা সত্যি। বলিউড একটা আগ্রাসী সংস্কৃতি, হিন্দুস্তান একটা আগ্রাসী সংস্কৃতি যেটা বাঙালিত্বকে গিলে ফেলতে আসছে, এর প্রত্যেকটা সত্যি। কিন্তু কথা হচ্ছে, দোষ কি শুধু তাদের? অসুখটা কি আমাদেরও নয়? আমাদের এই অসুখ, বিশেষ করে আলোকিত বাঙালির এই যে অসুখ, এটা সারাবে কে? আমি জানি না। আমাদের এই উদ্যোগ নিতে হবে, কি করে নেব জানি না, কিন্তু উদ্যোগটা আমাদের নিতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা অত্যধিক লম্বা হয়ে গেল, একটু বেশি বলে ফেললাম, একটু আবেগী হয়ে গিয়েছিলাম শেষ দিকটাতে। তো ফলে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।